হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস 24/7 চ্যানেল। অ্যাসপিরেন্টস 24/7 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমি সায়ন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই সপ্তাহের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর এবং তার বিস্তারিত আলোচনা। তো এটি আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম ক্লাস। প্রত্যেক রবিবার আমাদের এই সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনার ক্লাস আসবে। তো সেই ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে পরবর্তীর সমস্ত নতুন আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো চলো আজকের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমরা শুরু করি। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখে নাও। উড়িষ্যা উপকূলে ডিআরডিও এর পক্ষ থেকে অগ্নি পি মিসাইল উৎক্ষেপণ করা হয়েছে। তার রেঞ্জ কত? 700 কিলোমিটার থেকে 1000 কিলোমিটার, 1000 কিলোমিটার থেকে 1500 কিলোমিটার, 1000 থেকে 2000 কিলোমিটার, নাকি 2000 থেকে 3000 কিলোমিটার? তো ডিআরডিও যে সম্প্রতি আমাদের অগ্নি পি মিসাইল উৎক্ষেপণ করেছে উড়িষ্যা উপকূলে, তার রেঞ্জ কত? তো এর সঠিক উত্তর কি? তার রেঞ্জ হবে 1000 থেকে 2000 কিলোমিটার। অপশান সি, 1000 থেকে 2000 কিলোমিটার। দেখো, উড়িষ্যা উপকূলে অবস্থিত একটি প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ভারত তার সবচেয়ে উচ্চাভিলাষী অগ্নি সিরিজে সফলভাবে একটি নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। পারমাণবিক ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের প্রথম পরীক্ষাটি আব্দুল কালাম দ্বীপের প্রবর্তক জটিল 4 থেকে নেওয়া হয়েছিল। ক্ষেপণাস্ত্রটি দেশীয়ভাবে তৈরি করেছে ডিআরডিও। অগ্নিপি ক্ষেপণাস্ত্রগুলির অগ্নিশ্রেণীর সর্বশেষ এবং সবচেয়ে উন্নত বৈকল্পিক। এটি 1000 কিলোমিটার থেকে 2000 কিলোমিটারের মধ্যে সীমার সক্ষমতা সহ একটি ক্যানসিটারাইজড ক্ষেপণাস্ত্র। ওকে, তারপরের প্রশ্ন দেখো। ফিয়ার্সলি ফিমেল দ্য দ্যুতি চাঁদ স্টোরি বইটির লেখক কে? কে লিখেছেন এই বইটি? ফিয়ার্সলি ফিমেল দ্য দ্যুতি চাঁদ স্টোরি। সুশীল দোষী, সন্দীপ মিশ্র, সঞ্জীব মুখার্জি, নাকি যতীন সপ্রু? তো এই বইটি কে লিখেছেন? এই বইটির লেখক হলেন সন্দীপ মিশ্র। অপশান বি, সন্দীপ মিশ্র এর সঠিক উত্তর। দেখো, সাংবাদিক সন্দীপ মিশ্র লিখেছেন ভয়ানক মহিলা দ্যুতি চাঁদের গল্প শীর্ষক একটি বই। এই যে দ্য ফিয়ার্সলি ফিমেল দি দ্যুতি চাঁদ স্টোরি, এটাকে বাংলায় অনুবাদ করা আছে এখানে। তো এইটি বইটির নাম। লিখিত লিঙ্গ পরিচয়ের বিতর্কের বিশদ বিবরণ নিয়ে বইয়ের চাঁদের যাত্রা ইতিহাসের কারণেই তাকে ভারতীয় ক্রীড়াতে আইকন ফিগার করে তুলেছে। তারপরে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে কবে পালিত হয়? 26শে জুন, 27শে জুন, 28শে জুন, নাকি 29শে জুন? তো ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে পালিত হয় কবে? 29শে জুন। অপশন ডি সঠিক উত্তর, 29শে জুন। দেখো, জাতীয় পরিসংখ্যান দিবস 29শে জুন প্রফেসর পিসি মহালানোবিসের জন্মদিনে ভারতীয় পরিসংখ্যানের জনক উদযাপিত হয়। পিসি মহালানোবিস অর্থাৎ প্রশান্ত চন্দ্র মহালানোবিস, তার জন্মদিনে তাকে তার সম্মানার্থেই এই 29শে জুন জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। তিনি ভারতের প্রথম পরিকল্পনা কমিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং পদ্মবিভূষণ পুরস্কার প্রাপ্ত ছিলেন। 29শে জুন 2000-এ প্রথম জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছিল। আর যে পিসিচন্দ্র মহালানোবিসের মূল অবদানটি মহালানোবিস দূরত্ব নামে পরিচিত। এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পিসি মহালানোবিসের মূল অবদানটি কি নামে পরিচিত? মহালানোবিস ডিস্ট্যান্স বা মহালানোবিস দূরত্ব নামে পরিচিত। ওকে, পরের প্রশ্ন দেখো। ফুকুওকা প্রাইজ ফর 2021 অর্থাৎ 2021 ফুকুওকা প্রাইজ কোন ভারতীয় সাংবাদিক পেয়েছেন? পি সাইনাথ, অর্ণব গোস্বামী, রবিশ কুমার, নাকি রাজদীপ সারদেশাই? তো ফুকুওকা প্রাইজ 2021 যে ভারতীয় সাংবাদিক পেয়েছেন তিনি কে? তিনি হলেন পি সাইনাথ। অপশন এ সঠিক উত্তর, পি সাইনাথ। বিশিষ্ট সাংবাদিক পি সাইনাথ 2021 সালের জন্য ফুকুওকা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। একাডেমিক পুরস্কার এবং কলা ও সংস্কৃতির জন্য পুরস্কার জাপানের কিশিমোতো মিও এবং থাইল্যান্ডের প্রবদা ইউন যাবে। ফুকুওকা পুরস্কার প্রতি বছর বিশিষ্ট লোকদের এশিয়ান সংস্কৃতির প্রতিপালন এবং সচেতনতা বাড়ানোর জন্য দেওয়া হয়।
গ্র্যান্ড প্রাইজ এর আগে কে কে পেয়েছেন? বাংলাদেশ থেকে পেয়েছেন মোহাম্মদ ইউনুস, ইতিহাসবিদ রমিলা থাপার এবং শরদ উস্তাদ আমজাদ আলী খানকে ভূষিত করা হয়েছে। এই ফুকুওকা প্রাইজ এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণ আগে পেয়েছেন। ওকে, তারপরের প্রশ্ন দেখো, 400 মিটার হার্ডেলসে টোকিও অলিম্পিকে কোন ভারতীয় পুরুষ সর্বপ্রথম অংশগ্রহণ করতে চলেছে? এর আগে একজন মহিলা পার্টিসিপেট করেছিলেন, এই প্রথম কোনো পুরুষ এই 400 মিটার হার্ডেলসে পার্টিসিপেট করবে। তো তিনি কে? অমরেন্দ্র সিং, এস চৌহান, এমপি জাবির নাকি পিটি উষা? তো এর সঠিক উত্তর কি হবে? এমপি জাবির। অপশন সি হবে সঠিক উত্তর, এমপি জাবির। ইন্ডিয়ান নেভির টেক্কা ক্রীড়াবিদ এমপি জাবির 400 মিটার বাধা টোকিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। জাবির বিশ্ব র্যাঙ্কিং কোটার মাধ্যমে যোগ্যতা অর্জন করেছেন, যেখানে 14টি স্পট উপলব্ধ রয়েছে। এই 25 বছর বয়সী নাবিক কোথাকার বাসিন্দা? কেরালার মালাপ্পুরমের বাসিন্দা। বিশ্ব অ্যাথলেটিক্সের রোড টু অলিম্পিকের র্যাঙ্কিংয়ে তিনি এখন 34তম স্থানে রয়েছেন, যেখানে 40 জন অ্যাথলেট যোগ্যতা অর্জন করে। তিনি অলিম্পিকের 400 মিটার প্রতিবন্ধকতার অংশ নেওয়া প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হবেন। এর আগে পিটি উষা প্রতিযোগিতায় 400 মিটারে অংশ নিয়েছিলেন। ওকে, তো এই যে এমপি জাবির, ইনি হলেন প্রথম ভারতীয় পুরুষ যিনি 400 মিটার হার্ডেলস টোকিও অলিম্পিকে পার্টিসিপেট করবে। ওকে, তারপরের প্রশ্ন দেখো, ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান পদে কে নিযুক্ত হলেন? বিবেকরাম চৌধুরী, হরজিৎ সিং অরোরা, আর কে সিং ভাদুরিয়া নাকি এস এম চৌহান? তার সঠিক উত্তর কি হবে? ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন বিবেকরাম চৌধুরী। অপশন এ হবে সঠিক উত্তর, বিবেকরাম চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান পদে নিযুক্ত হয়েছেন। এয়ার মার্শাল বিবেকরাম চৌধুরীকে ভারতীয় বিমান বাহিনীর নতুন উপপ্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এয়ার মার্শাল হরজিৎ সিং অরোরাকে সফল করবেন। ঠিক আছে, হরজিৎ সিং অরোরা, তারপরেই ইনি নিযুক্ত হয়েছেন বিবেকরাম চৌধুরী। তিনি বর্তমানে আইএএফ এর ওয়েস্টার্ন এয়ার কমান্ডের কমান্ডার ইন চিফের দায়িত্ব পালন করছেন। জাতীয় প্রতিরক্ষা একাডেমির প্রাক্তন ছাত্র এয়ার মার্শাল চৌধুরীকে 1982 সালের 29শে ডিসেম্বর আইএএফ এর যোদ্ধা প্রবাহে কমিশন দেওয়া হয়েছিল। এয়ার মার্শাল অরোরা 2021 সালের জুনে পরিষেবা থেকে অবসর নেন। বিমান বাহিনীর প্রধানকে আর কে সিং ভাদৌরিয়া। বিমান বাহিনীর এখন বর্তমান প্রধান আছেন আর কে সিং ভাদৌরিয়া। ওকে, পরের প্রশ্ন দেখো, গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021, এই ইন্ডেক্সে ভারত কততম স্থানে রয়েছে? 30তম, 18তম, 19তম নাকি 20তম? তো এর সঠিক উত্তর কি হবে? গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021, এখানে ভারতের স্থান রয়েছে 20তম, 20 নম্বর স্থানে ভারত রয়েছে। স্টার্টআপ ব্লিঙ্ক দ্বারা গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইন্ডেক্স 2021 সালে 100টি দেশের মধ্যে 20তম স্থান নিয়েছে ভারত। দেশটি 2012 সালে প্রথম স্থানে ছিল এবং 2020 সালে 6টি স্থান কমিয়ে 23তম স্থানে ছিল। ওকে, তাহলে 2012 সালে কিন্তু আমাদের দেশ ভারতবর্ষ প্রথমে ছিল এই ইকোসিস্টেম ইন্ডেক্সে। গত বছরের মতো এবারও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল, কানাডা এবং জার্মানি শীর্ষ 5-এ রয়েছে। প্রতিবেদনে প্রতিটি অবস্থানের জন্য স্কোর রয়েছে, যা পরিমাণ, গুণমান এবং ব্যবসায়ের পরিবেশ 3টি পরামিতির যোগফল হিসাবে গণনা করা হয়। ভারত জানুয়ারি 2016 সালে স্টার্টআপ ইন্ডিয়া শুরু করেছিল। এখানে দেখো লিস্টটি দেওয়া আছে, কোন দেশ কততম স্থানে রয়েছে তার এখানে সম্পূর্ণ লিস্ট আছে। দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 5-এর মধ্যে রয়েছে ইউএস, ইকে, ইসরায়েল, কানাডা এবং জার্মানি। এখানে ইন্ডিয়া রয়েছে আমাদের 20তম স্থানে এবং এখানে যে সমস্ত সিটি এখানে স্থান পেয়েছে সেই সিটিগুলোর নাম আছে। এখানে দেখো 10 নম্বরে দেখতে পাচ্ছি ব্যাঙ্গালোর ইন্ডিয়া, নিউ দিল্লি ইন্ডিয়া এবং মুম্বাই ইন্ডিয়া। এই সমস্ত ইন্ডিয়ার সিটিরাও এই র্যাঙ্কিংয়ে কিন্তু স্থান পেয়েছে। ওকে, তাহলে ভারত আছে আমাদের 20তম স্থানে। তারপরের প্রশ্ন, ইন্ডিয়ান ডক্টরস ডে কবে পালিত হয়? ইন্ডিয়ান ডক্টরস ডে, চিকিৎসক দিবস কবে পালিত হয়? 29শে জুন, 28শে জুন, 1 জুলাই নাকি 3 জুলাই? তো ইন্ডিয়ান ডক্টরস ডে পালিত হয় কবে? সঠিক উত্তর হবে অপশান সি, 1 জুলাই ইন্ডিয়ান ডক্টরস ডে পালিত হয়। জাতিকে সুস্থ রাখতে ডাক্তারদের ভূমিকার স্বীকৃতি জানাতে প্রতি বছর 1 জুলাই জাতীয় চিকিৎসক দিবস পালিত হয়। কেন পালিত হয়? কী জন্য? কাকে সম্মানার্থে?
বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিসি রায় বিধানচন্দ্র রায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য সরকার 1991 সালে ডাক্তার্স দিবস প্রতিষ্ঠা করেছিল। কার জন্মদিনে? বিসি রায়। বিধানচন্দ্র রায়ের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এই ডাক্তার্স দিবস পালন করা শুরু হয়েছিল। তিনি মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আর 1961 সালের 4 ফেব্রুয়ারি তাকে ভারতরত্ন দিয়েও ভূষিত করা হয়। বিধানচন্দ্র রায়, তাঁর সম্মানার্থেই এই ডাক্তার্স দিবস আমাদের পালিত হয়। তারপরের প্রশ্ন, বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার কে হলেন? দাবা খেলার যে গ্র্যান্ডমাস্টার, সে বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? লিওন লুক মেন্ডনকা, অভিমন্যু মিশ্র, হরপ্রীত সিং নাকি MS মৌলি? এর সঠিক উত্তর কি হবে? অবশ্যই অপশান বি, অভিমন্যু মিশ্র হয়ে যাবে সঠিক উত্তর। বিশ্বের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার অভিমন্যু মিশ্র। দাবাতে অভিমন্যু মিশ্র কনিষ্ঠতম দাবা গ্র্যান্ডমাস্টার হন। তিনি 2002 সালে সের্গেই কারজাকিন প্রতিষ্ঠিত 12 বছর এবং 7 মাসের রেকর্ডটি ভেঙেছেন। অভিমন্যু 12 বছর 4 মাস এবং 25 দিনের মধ্যে মাইল ফলকটিতে পৌঁছেছিল। তিনি বুদাপেস্টে তৃতীয় GM আদর্শ অর্জন করেছেন। ইতিমধ্যে প্রয়োজনীয় 2500 ELO রেটিং বাধা অতিক্রম করেছেন। তিনি 15 বছর বয়সী ভারতীয় GM লিওন লুক মেন্ডেনকাকে পরাজিত করেছিলেন। খুব গুরুত্বপূর্ণ, ভারতীয় যে গ্র্যান্ডমাস্টার আমাদের লিওন লুক মেন্ডেনকা, তাকে পরাজিত করেছে। অভিমন্যু আমেরিকার নিউ জার্সির বাসিন্দা। ওকে, অভিমন্যু আমেরিকার বাসিন্দা। তিনি হলেন বিশ্বের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার। ওকে, ভারতবর্ষে GST দিবস কবে পালিত হয়? GST, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এই দিবস GST দিবস কবে পালিত হয়? 27শে জুন, 26শে জুন, 2 জুলাই নাকি 1 জুলাই? এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অবশ্যই ডি, 1 জুলাই আমাদের GST দিবস পালিত হয়। তো এই 1 জুলাই আরেকটি কী ডে পালন হয় দেখেছিলাম? ডক্টরস ডে। ওকে, তো এই 1 জুলাই ডক্টরস ডে এবং GST ডে একসাথে পালন হয়, GST ডে। ঐতিহাসিক কর সংস্কারের রোল আউট উপলক্ষে প্রতি বছর 1 জুলাই পণ্য ও পরিষেবাদি ট্যাক্স পালন করা হয়। জুলাইয়ের তারিখটি সরকার 2017 সালে GST ডে হিসাবে মনোনীত করেছে। এই বছরটি GST দিবসের 4র্থ বার্ষিকী, 4 বছর কমপ্লিট করলো আমাদের GST পরিষেবা, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। GST হলো পরোক্ষ মাল্টিস্টেজ ভারতে বিস্তৃত কর পণ্য ও পরিষেবার সরবরাহের উপর চাপানো। রোল আউট, GST অন্যান্য সমস্ত দেশি পরোক্ষ ট্যাক্স প্রায় গ্রহণ করে। তো GST আমাদের 4 বছর পূর্তি লাভ করলো। তারপরে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি 1 জুলাই কততম বর্ষপূর্তি লাভ করলো? ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি 1 জুলাই কততম বর্ষপূর্তি লাভ করেছে? 6 বছর, 7 বছর, 8 বছর নাকি 5 বছর? এর সঠিক উত্তর কি হবে? অপশান এ, 6 বছর পূর্তি লাভ করেছে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি। সরকারের প্রধান কর্মসূচি ডিজিটাল ইন্ডিয়া 1 জুলাই 2021 সালে 6 বছর পূর্ণ করেছে। ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের দৃষ্টিভঙ্গি কি? ভারতকে ডিজিটালি ক্ষমতায়িত সমাজ এবং জ্ঞান অর্থনীতিতে রূপান্তর করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রোগ্রামটি 1 জুলাই 2015 সালে চালু করেছিলেন। খুবই একটি গুরুত্বপূর্ণ তারিখ, 1 জুলাই 2015 তিনি প্রথম এই ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি ঘোষণা করেছিলেন, চালু করেছিলেন। এটি কি? আধার, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, কমন সার্ভিস সেন্টার, ডিজিলকার এবং মোবাইল ভিত্তিক এবং পরিষেবার মাধ্যমে ভারতীয় নাগরিকদের জীবনের সমস্ত দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। এখানে দেখতে পাচ্ছ 6 বছর পূর্তি ডিজিটাল ইন্ডিয়ার লোগো। তারপরের প্রশ্ন, ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি? রাঘবেন্দ্র সিং, মুকুল রোহতাগি, তুষার মেহতা নাকি KK ভেনুগোপাল? তো ভারতের এখন যে বর্তমান অ্যাটর্নি জেনারেল, তার নাম কি? অপশান ডি, KK ভেনুগোপাল হবে সঠিক উত্তর। KK ভেনুগোপাল ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল। কেন্দ্রীয় সরকার অ্যাটর্নি জেনারেল KK ভেনুগোপালের মেয়াদ আরও 1 বছর বাড়িয়ে 30শে জুন 2022 অবধি বাড়িয়েছেন। গত বছর তার মেয়াদ 1 বছর বাড়ানো হয়েছিল। ভেনুগোপাল 1 জুলাই 2017 এজি অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ পেয়েছিলেন। প্রাক্তন এজি মুকুল রোহতাগির পরে তিনি ভারতের 15তম অ্যাটর্নি জেনারেল হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি মোরারজি দেশাই সরকারের সময়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। এজি এই অ্যাটর্নি জেনারেল হলেন ভারতীয় সরকারের প্রধান আইনি পরামর্শদাতা
এবং ভারতের এসসিতে প্রধান ব্যারিস্টার। ওকে, তো এই যে অ্যাটর্নি জেনারেল এই পদের গুরুত্ব কী? এজি কী করেন? ভারতীয় সরকারের প্রধান আইনি পরামর্শদাতা। তাহলে ভারতের এখন বর্তমান অ্যাটর্নি জেনারেল কে ভানুগোপাল। পরের প্রশ্ন, আউটস্ট্যান্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ভারতের কোন মেট্রো স্টেশনটি পেয়েছে? মুম্বাই মেট্রো, কলকাতা মেট্রো, দিল্লি মেট্রো নাকি দিল্লি মেট্রো এবং মুম্বাই মেট্রো দুটোই? কে পেয়েছে আউটস্ট্যান্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? কোন মেট্রো পেয়েছে? দিল্লি মেট্রো। অপশান সি, দিল্লি মেট্রো পেয়েছে আউটস্ট্যান্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। দেখো, দিল্লি মেট্রো জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স থেকে 2020 সালের জন্য আউটস্ট্যান্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেছে। তো এই অ্যাওয়ার্ডটি কারা দেয়? জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স এই অ্যাওয়ার্ডটি দেয়। আউটস্ট্যান্ডিং সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয় জাপান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স। IMRCI তৃতীয় পর্যায়ের অধীনে উচ্চমানের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জন্য পুরস্কারটি পেয়েছে। বিশ্বজুড়ে সিভিল ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির বিকাশে অত্যন্ত নির্বাচিত প্রদর্শনী প্রকল্পগুলি এই পুরস্কার দেওয়া হয়। JSCE দিল্লি মেট্রোর প্রকল্পটিকে উচ্চমানের অবকাঠামো উন্নয়ন প্রকল্প হিসাবে আখ্যায়িত করেছে। পরের প্রশ্ন দেখো, ICC T20 ওয়ার্ল্ড কাপ 2021 কোন দেশে হতে চলেছে? যেটি আমাদের আগের বছর হওয়ার কথা ছিল, কিন্তু প্যান্ডেমিকের কারণে আমাদের পিছিয়ে এসেছে। তো এই সম্প্রতি শুরু হবে ICC T20 ওয়ার্ল্ড কাপ। তো এটি কোন দেশে হতে চলেছে? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত নাকি ইউনাইটেড আরব আমিরশাহী? তো এর সঠিক উত্তর কী হবে? অপশান ডি, ইউনাইটেড আরব আমিরশাহী এবং ওমান। ওকে, এইখানে আমাদের শুরু হতে চলেছে ICC T20 ওয়ার্ল্ড কাপ 2021। ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2021-এর ভেন্যুটি সংযুক্ত আরব আমিরশাহীতে এবং ওমানে স্থানান্তরিত করা হয়েছে। এটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ICC দ্বারা ঘোষণা করা হয়েছিল। টুর্নামেন্টটি 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 17 অক্টোবর থেকে 14 নভেম্বর হবে। মহামারীজনিত কারণে T20 বিশ্বকাপ গত বছর পিছিয়ে ছিল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম এবং ওমান ক্রিকেট একাডেমির মাঠে অনুষ্ঠিত এই আসরের আয়োজক থাকবে BCCI। কোন কোন স্টেডিয়ামে এই খেলাটি হবে সেই স্টেডিয়ামগুলির নাম এখানে উল্লেখ করা আছে। পরের প্রশ্ন দেখো, নীতি আয়োগের বর্তমান CEO কে? চিফ এক্সিকিউটিভ অফিসার নীতি আয়োগের বর্তমান কে আছেন? রাজদীপক রাস্তগি, অমিতাভ কান্ত, BN শ্রীকৃষ্ণ নাকি অরবিন্দ দাতার? তো নীতি আয়োগের বর্তমান CEO কে? নাম কি? অপশান বি, অমিতাভ কান্ত। অমিতাভ কান্ত হলেন নীতি আয়োগের বর্তমান CEO, চিফ এক্সিকিউটিভ অফিসার। কেন্দ্রটি 2022 সালের জুন পর্যন্ত নীতি আয়োগের CEO অমিতাভ কান্তকে 1 বছরের মেয়াদ বাড়িয়েছে। তিনি মেক ইন ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, অবিশ্বাস্য ভারত এবং গডসের নিজস্ব দেশের মতো উদ্যোগগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ইউনিয়ন সরকারের ব্যবসায়ের উদ্যোগে স্বাচ্ছন্দ্য বজায় রেখেছেন। 2016 সালে তিনি জননিষ্ঠা থিঙ্ক ট্যাঙ্কের CEO হিসাবে নিয়োগ পেয়েছিলেন। নীতি আয়োগের প্রতিষ্ঠা কবে? 1 জানুয়ারি 2015 প্ল্যানিং কমিশনের পরিবর্তে নীতি আয়োগ প্রতিষ্ঠা করা হয়েছিল, যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন এই নীতি আয়োগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তো এই ছিল জুলাইয়ের ফার্স্ট উইকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনার প্রশ্ন এবং উত্তর। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। স্টে সেফ, স্টে মোটিভেটেড।